আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো ঝুঁকির মধ্যে পড়েছেন, অথবা তিনি নিজে অনেকগুলো ঝুঁকি তৈরি করে ফেলেছেন। এখন এই ঝুঁকিগুলো তাকে মোকাবেলা করতে হবে, সমাধান করতে হবে, এবং তিনি যদি সুন্দরভাবে সমাধান করতে পারেন তাহলে সারা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত তিনি অমর এবং অক্ষয় হয়ে থাকবেন। আর যদি এই কাজকর্ম করতে গিয়ে তিনি মারা যান তাহলে তিনি শহীদি মর্যাদা পাবেন, আর যদি বেঁচে থাকেন তাহলে যেটা বললাম গাজী হবেন। কিন্তু এই ঝুঁকিগুলো যদি তিনি মোকাবেলা করতে না পারেন, কেবলমাত্র তিনি নন, পুরো বাংলাদেশ তছ নছ হয়ে যাবে। মানচিত্র থাকবে কিনা, ভূখণ্ড থাকবে কিনা, এটা নিয়েও কিন্তু আগামীতে যে আশঙ্কা দেখা দিয়েছে, সেই আশঙ্কা মোকাবেলা করার জন্যই আমাদের সবাইকে এখন সচেতন হতে হবে। প্রথমত ঝুঁকিগুলো বলে নেই এক এক করে। সেটি হলো, এই মুহূর্তে বাংলাদেশে তিনি আরাকান আর্মিকে একটা করিডোর দিতে চাচ্ছেন। মূলত এখানে যে কথা বলা হচ্ছে, প্রথম কথা যেটি হলো যে আরাকান রাজ্যে যে সকল যুদ্ধাহত মানুষ রয়েছেন, অভাগী মানুষ রয়েছেন, অভাবী মানুষ রয়েছেন, যাদের জাতিসংঘের সাহায্য এবং সহযোগিতা দরকার, তো তাদেরকে এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে, অর্থাৎ আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে জাতিসংঘের ব্যানারে সাহায্য আসবে এবং সেই সাহায্যগুলো তারা এই বাংলাদেশের ভূমিতে রাখবে এবং এইগুলো এখান থেকে তারা সেই আরাকান রাজ্যে পাঠাবে। তো এটা যদি আপনি চিন্তা করেন যে জাতিসংঘের এই যে মহৎ কাজ, এই মহৎ কাজ কিন্তু তারা গাজাতে করতে পারছেন না, তারা সিরিয়াতে করতে পারছেন না। জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকগুলো দিনের পর দিন ইয়েমেনের হুতিদের এলাকাতে ঢুকতে পারছে না, অসংখ্য মানুষ সেখানে না খেয়ে মরছে। আর সেই ত্রাণবাহী, জাতিসংঘের ত্রাণবাহী যে ট্রাক, সে ট্রাকের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বোমা বর্ষণ করছে। এটা রিয়ালিটি ইয়েমেনের ক্ষেত্রে। সিরিয়ার ক্ষেত্রে একই অবস্থা। আর গাজার ক্ষেত্রে তো আপনি জানেন যে গাজাতে প্রায় 8,000-10,000 ট্রাক সেই বাইরে দাঁড়িয়ে আছে খাবার দাবার নিয়ে, আর ইসরায়েলি সৈন্য সেখানে তাদেরকে ঢুকতে দিচ্ছে না, আর মানুষজন সেখানে না খেয়ে মরছে। তো এই হলো মধ্যপ্রাচ্যে জাতিসংঘের ভূমিকা এবং যাকে বলা হয় আমেরিকার ভূমিকা। অন্যদিকে আমাদের এই যে রোহিঙ্গাদেরকে আমরা যে আশ্রয় দিয়েছি, এখন দেখুন এই রোহিঙ্গাদেরকে যে টাকা দেওয়া হচ্ছে, শেখ হাসিনার জমানাতে অলমোস্ট 50 থেকে 60,000 কোটি টাকা আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা নিজস্ব টাকা আমরা এই রোহিঙ্গাদের পিছনে খরচ করেছি। এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকানোর পেছনে চীনের চক্রান্ত ছিল, ভারতের চক্রান্ত ছিল এবং আমেরিকারও চক্রান্ত ছিল। কিন্তু চীন, ভারত এখানে চক্রান্তে তারা পিছিয়ে গেছে। এই সময়টিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে আমেরিকা। এবং এখানে আরাকান আর্মি যে যুদ্ধে, তারা এখনো পর্যন্ত সেখানে সফলতা অর্জন করেননি আরাকান রাজ্যে। তো তারপরেও তারা যে সফলতার যতটুকু দেখিয়েছেন, যে যুদ্ধ তারা চলছে, সেখানে আমেরিকা যে মদত দিচ্ছে তাদেরকে, সেই মদতের জন্য সবাই জানে যে একটা চেইন দরকার। সেই চেইনটা, সাপ্লাই চেইনটা তারা ভারত দিয়ে করতে পারছেন না, সেই সাপ্লাই চেইনটা তারা মায়ানমার দিয়ে করতে পারছেন না, সেই সাপ্লাই চেইনটা তারা চীন দিয়ে করতে পারছেন না। তাদের এখন একমাত্র ভরসা হলো বাংলাদেশ। এবং এই বাংলাদেশের বে অফ বেঙ্গলের এই জায়গাতে একটা মার্কিন ঘাঁটি তৈরি করার জন্য আজকে দেখলাম পেপারে যে সেই মার্কিন ঘাঁটি তৈরি করার জন্য তারা 60-এর দশক থেকে চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ তারা যখন 1950 সালে বার্মা অ্যাক্ট করেছিল, তখন থেকে এখানে একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র করে বার্মাকে ভেঙে চীনের বুকের উপর আলাদা একটা তাদের মদত রাষ্ট্র করার জন্য তারা যে চেষ্টা করছিল, এবং সেখানে তখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহায্য চেয়েছিল এবং তিনি তখন সেটা দেননি। এবং আজকে একটা পেপারে দেখলাম সেই পুরনো সেই কাটিং, যে নিক্সন কেন শেখ মুজিবের উপর ক্রোধান্বিত ছিল। এখন সেই কাজটি তারা
করতে চাচ্ছে এবং তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ের উপর এসেছে। এখন ওনার জন্য যে ঝুঁকি হলে উনি না করতে পারছেন না। উনি যদি এই পুরো বিষয়টি না করেন এবং তার উপর থেকে যদি মার্কিন সমর্থন এই মুহূর্তে উঠে যায়, তাহলে তিনি 1 ঘন্টাও ক্ষমতা টিকতে পারবেন না। এবং আর্মির সাথে, বিএনপির সাথে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক তো খারাপ হয়ে গেছেই, তার সঙ্গে আওয়ামী লীগ যে উৎপেতে আছে, ভারত যে উৎপেতে আছে, এটা রীতিমতো বাঘের থাবা হয়ে তার উপর এসে পড়বে। ফলে তিনি কোনো অবস্থাতেই আমেরিকাকে চটাতে পারছেন না। এটা হলো তার প্রথম ঝুঁকি। 2 নম্বর হলো তার যে লজিস্টিক সাপোর্ট, সেই লজিস্টিক সাপোর্ট দিয়ে এটাকে একটা ডিপ্লোম্যাটিক জায়গাতে নিয়ে, অর্থাৎ ধরুন ঠিক আছে আমি তোমাদেরকে করিডোর দেব, বাট শর্ত হলো এই যে তোমাদের সমস্ত ত্রাণগুলো এখন রোহিঙ্গারা যেখানে আছে তারা সেখানে চলে যাবে, ত্রাণগুলো সেখানে থাকবে, তোমরা জাতিসংঘ এখানে থাকুক। আর রোহিঙ্গারা যারা আছে তাদেরকে তোমরা জাস্ট আমাদের সীমান্তের উপরে যে নোম্যান্স ল্যান্ড আছে ওই জায়গাতে ওয়াল করে সেখানে রাখো। অনেকটা সেই ফিলিস্তিনিরা যেভাবে নোম্যান্স ল্যান্ডে আছে তারা ঠিক সেইভাবে নোম্যান্স ল্যান্ডে জাতিসংঘের তত্ত্বাবধানে থাকুক, কিন্তু বাংলাদেশের ভূমিতে নয়। তবে বাংলাদেশের ভূমিতে যদি জাতিসংঘ তাদের ত্রাণ শিবির স্থাপন করতে চায়, ক্যাম্প স্থাপন করতে চায়, এটা হতে পারে এবং এই ক্যাম্প থেকে সরাসরি রোহিঙ্গাদের কাছে গেল, আবার রোহিঙ্গাদের সেই ক্যাম্প হয়ে এরপরে অন্যান্য রোহিঙ্গারা যারা রয়েছেন আরাকানে, বুদ্ধিস্টরা রয়েছেন, যেখানে জাতিসংঘ ত্রাণ দিতে যায়, সেই কাজটা তারা করতে পারে। এই কাজটি যদি উনি করতে পারেন, আমার বিশ্বাস যে তিনি অমরত্ব লাভ করবেন, ভীষণ রকম অমরত্ব লাভ করবেন। এবং এখন তাকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে যে তিনি আমেরিকার তাবেদার, তিনি আমেরিকাকে একটা সুযোগ দিচ্ছেন, তিনি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিবেন, তিনি এখানে একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করবেন, তিনি আরেকটা নোবেলের জন্য কাজ করছেন, ইত্যাদি নানা রকম যে প্রোপাগান্ডাগুলো চলছে, এগুলো সবগুলোর যাকে বলা হয় মুখে রীতিমতো চুনকালি পড়ে যাবে যদি তিনি এই কথাগুলো খুব স্পষ্টভাবে পাবলিকলি বলেন যে আমরা জাতিসংঘকে অবশ্যই করিডোর দেব মানবিক সহায়তার জন্য। শর্ত 1, সেটা হলো যে এই রোহিঙ্গা যারা আছেন তাদেরকে আগামী এতদিনের মধ্যে এই বাংলাদেশের সীমানা পেরিয়ে নোম্যান্স ল্যান্ড যেটা রয়েছে, প্রায় 200 কিলোমিটার আমাদের যে সীমান্ত রয়েছে আরাকানের সঙ্গে, মায়ানমারের সঙ্গে, এই 200 কিলোমিটার সীমানার যে নোম্যান্স ল্যান্ড রয়েছে সেখানে আমরা এই রোহিঙ্গাদেরকে স্থানান্তর করব জাতিসংঘের তত্ত্বাবধানে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে এই করিডোর ব্যবহৃত হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, কেবলই মাত্র ত্রাণ সামগ্রী ব্যবহার করার জন্য, এবং এই ত্রাণ সামগ্রী এখানে রিসিভ চেকিং, সিকিউরিটি চেকিং সব কিছু করবে বাংলাদেশ সেনাবাহিনী। তারপর সেনাবাহিনী এগুলো রিসিভ করার পরে এগুলো স্থানীয় জাতিসংঘ কর্মকর্তাদের হাতে হস্তান্তর করবে। তারা তাদের মতো করে আবার সীমান্তের উপরে যখন তারা এগুলো নেবেন, করিডোর দিয়ে ব্যবহার করুন, সেই করিডোর যখন খুলে দেওয়া হবে ওই করিডোরের পুরো দায়িত্ব থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। অর্থাৎ ধরুন আজকে 1000 ট্রাক বাংলাদেশ থেকে মায়ানমারে যাবে জাতিসংঘের মালামাল নিয়ে। এখন এই মালামালগুলো যে জাহাজ থেকে খালাস হলো, যা কিছু হলো, এটা রিসিভ করলো কে? বাংলাদেশ সেনাবাহিনী। তো বাংলাদেশ সেনাবাহিনী রিসিভ করার পর তারা আবার এটা দেখলো যে সবকিছু সিকিউরিটি চেকিং আছে, সেটা তারা ওখানে জাতিসংঘ কর্মকর্তাদের হাতে দিল, তারা সেখানে তাদের গোডাউনে রাখলো এবং সেই গোডাউন থেকে তারা কি করলো, তাদের সেই জাহাজে করে হোক, নৌযানে করে হোক কিংবা ট্রাকে করে হোক, তারা সেটা আরাকানে পাঠাবে। তো আরাকানে পাঠানোর জন্য বাংলাদেশ সীমান্ত দিয়ে আরাকানের মধ্যে ঢোকার জন্য যে করিডোরটা, সেটার একটা গেট থাকবে। সেই গেটের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে? সেনাবাহিনীর হাতে থাকবে। এবং সেই গেটটি একটা নির্দিষ্ট সময়ে খোলা হবে। ত্রাণগুলো যখন যাবে তখন খোলা হবে, আবার ত্রাণগুলো যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে দেওয়া হবে। আবার ওখান থেকে যখন ট্রাকগুলো আসবে সেগুলোর সিকিউরিটি চেক হবে এবং স্পষ্ট থাকবে যে কোনো সামরিক সরঞ্জামাদি আনা নেওয়া, এবং স্থানীয় কোনো বাসিন্দা, বাংলাদেশি হোক কিংবা মায়ানমারের হোক, তারা কেবলমাত্র জাতিসংঘের কর্মকর্তা কর্মচারী ছাড়া এই গেট দিয়ে এপারে ওপারে যাতায়াত করার ক্ষমতা, সুযোগ কারোরই থাকবে না। এই কথাগুলো যদি তিনি এই মুহূর্তে বলতে পারেন, সঙ্গে সঙ্গে তার সম্পর্কে মানুষের যে এখন তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটা
দূর হয়ে যাবে এবং তিনি রীতিমতো গাজীতে রূপান্তরিত হয়ে পড়বেন এবং এই করিডোর নিয়ে কেউ কিন্তু দুঃশব্দ করবে না, বরং এই করিডোর দেওয়াটাকে মানুষ মনে করবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক না হলে এই কাজটি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কেউ করতে পারতো না, হাসিনা খালেদা কেউ করতে পারতেন না। তো এই গেল একটা ঝুঁকি। 2 নম্বর হলো ভারতের সঙ্গে তার যে বন্দোবস্ত বা তার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো তাকে খুব খোলামেলা বলতে হবে। আমি আসলে এই কাজগুলো করতে চাই, যেগুলো তিনি পারবেন না। শেখ হাসিনাকে আনা, তার মুখ বন্ধ করা, তাকে বিচার করা, এই সমস্ত বোগাস কথাবার্তা না বলে তাদের যেটা হলো ভারতের সঙ্গে কী কী সম্পর্ক থাকবে আর কী কী সম্পর্ক থাকবে না। যদি সম্পর্ক থাকে ভালো কথা, আর যদি না থাকে তাহলে সীমান্ত বন্ধ করে দিয়ে একেবারে পরিপূর্ণভাবে ভারত বিরোধী একটা যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে যদি তিনি ধারণ করেন তাহলে তার বিরুদ্ধে কথা বলার মতো বাংলাদেশে কোনো লোক থাকবে না। তিনি যদি বলেন যে না ঠিক আছে, ভারতের সঙ্গে আমি চেষ্টা করেছি বন্ধুত্ব করার জন্য, তারা আওয়ামী লীগকে নিয়ে থাকবে, তারা শেখ হাসিনাকে নিয়ে থাকবে, থাকুক না, অসুবিধা কী। আমরা সেটা না, আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দিলাম। ভারত যেভাবে বন্ধ করেছে আমাদের বাংলাদেশি নাগরিকদের জন্য, আমরাও ভারতীয় নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ করে দিলাম, কোনো কিছু করার দরকার নেই। এবং ভারত যদি আমাদেরকে চোখ রাঙায় দেয় আমরাও দেবো, তারা যদি যুদ্ধ করে আমরাও যুদ্ধ করব, আবার যদি আগামী তারা বন্ধুত্ব করতে চায় আমরাও তাদের সঙ্গে বন্ধুত্ব করব। স্রেফ বাংলা কথা। তারা যদি তিস্তার পানি না দেয় আমরা এখান তিস্তা ব্যারেজ নির্মাণ করব, এই কথাগুলো তিনি যদি খুব 3 থেকে 4টি পয়েন্টে খোলামেলা বলে দেন এবং সেটা স্ট্রং থাকেন, তাহলে লোকজন একেবারে তাকে বাঁচলে শহীদ মরলে গাজী, এই অবস্থা তাকে গ্রহণ করবে। থার্ডলি হলো ইকোনমিক যে দুরবস্থা, এটার জন্য তাকে খুব স্ট্রং হতে হবে। ইতিমধ্যে দেখেন বেক্সিমকোর যে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেছে, 40,000 লোক বেকার, 5 জন করে যেতে হয় 2 লাখ সদস্য, অর্থাৎ 40,000 লোক বেক্সিমকোতে চাকরি করতো, যাদের সহায় সম্পত্তি খানাপিনা সব এই প্রতিষ্ঠান থেকে আসতো, তারা এখন বেকার। তাদের এক একজনের পরিবারে 5 জন করে সদস্য থাকলে 2 লাখ লোক এই বিপদের মধ্যে পড়েছে। একই অবস্থা এসালমে, একই অবস্থা তৈরি হয়ে যাচ্ছে বসুন্ধরার ক্ষেত্রে, একই অবস্থা তৈরি হয়ে যাচ্ছে মেঘনা গ্রুপের ক্ষেত্রে। এই 4টে গ্রুপে যদি অ্যাটলিস্ট ধরেন একেবারে 2 লাখ লোকের কর্মসংস্থান হয়ে থাকে এই 4টি প্রতিষ্ঠানে, এরপরে তাদের নেক্সট টার্গেট যেটা হামিমের পিছনে ঘুরছে। এবং দেখেন 111-এর সময় কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের 1 নম্বর ভুল ছিল, তারা এই ব্যবসায়ীদেরকে তারা যাকে বলা হয় শেষ করে দিয়েছিল। এবং একই সমস্যা হয়েছিল কিন্তু পাল জমানায় ও সেনদের জমানায়, রাজা বল্লান সেনের জমানায়। তো বল্লান সেনের জামানাতে যেটা হয়েছিল কি, বল্লান সেনের জামানাতে বাংলাদেশের যত ব্যবসা বাণিজ্য সব কিন্তু ভারতীয় গুজরাটিরা করতো, বড় বড় ব্যবসায়ীরা করতো। তো বল্লান সেনের সঙ্গে তখন তাদের সেই মতদ্বৈততা শুরু হলো। তখন বল্লান সেন করলেন কি, তাদের সোশ্যাল যে স্ট্যাটাসটা, সেই সোশ্যাল স্ট্যাটাসটা তিনি কমিয়ে দিলেন। অর্থাৎ তারা সরাসরি যুদ্ধ করতে পারবে না, তারা সরাসরি যাকে বলা হয় পুজো করতে পারবে না, তাদের ব্রাহ্মণদের মাধ্যমে পুজো করতে হবে। অর্থাৎ এই যে আমাদের এই সমাজে যে শ্রেণী বৈষম্য, ব্রাহ্মণ শূদ্র বৈশ্য, তো এখানে রাষ্ট্রের ব্যবসায়ী যে সম্প্রদায় তাদেরকে বল্লান সেন, সেন বংশের রাজা বল্লান সেন এই প্রথম এখানে সরকারিভাবে, যেটা আর্য জমানাতে হয়েছিল, ওটাকে তিনি গভর্নমেন্টালি তিনি এটা অ্যাডপ্ট করলেন। এর কারণ হলো তিনি যাদের কাছ থেকে, অর্থাৎ পাল জমানাতে যাদের কাছ থেকে ক্ষমতা পেয়েছিলেন, এখন এই বাংলাদেশের মতোই, সেক্ষেত্রে পাল জমানাতে 400 বছর যাবৎ পালেরা যে রাজত্ব চালিয়েছে